ভিডিও অন করো সবাই। গত ক্লাসের পড়াগুলো পড়ছো? জি স্যার। ফাইজা বলো তো ডিফেক্টিভ ভাইরাস কি? ফাইজা তুমি আনমিউট করো, তোমার কথা শোনা যাচ্ছে না। হ্যালো স্যার, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। Sir, defective viruses are composed of viral nucleic acid and protein, but can't replicate without a helper virus, which provides the missing function. এক্সাম্পল কি? Sir, example, sir, hepatitis D virus, যেটা hepatitis B virus ছাড়া ইয়া করতে পারে না। ডিফেক্ট করতে মানে এফেক্ট করতে পারে না, রেপ্লিকেশন করতে পারে না। হ্যাঁ রেপ্লিকেশন করতে। জি স্যার। সায়েম বলো, ভাইরাস কয় ধরনের আছে? সায়েম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইরাস ক্লাসিফাই করো তো। স্যার ক্লাসিফিকেশন সবচেয়ে সহজ কোশ্চেন ধরলাম তোমারে। জি স্যার। বলো। কি বসে চুপ করে আছো কেন? পারলে বলো, পারলে বলো, না পারলে চুপ করে থাকো। বলো যে পারবো না। স্যার ইয়া করছে অন বেসিস অফ নিউক্লিক অ্যাসিড ভাইরাস হচ্ছে দুই প্রকার, ডিএনএ ভাইরাস আর আরএনএ ভাইরাস। স্যার অন দ্য বেসিস অফ হচ্ছে স্যার স্ট্যান্ডার্ড বেসিস অফ দ্য স্ট্রেন নাম্বার, সিঙ্গেল স্ট্যান্ডার্ড, ডাবল স্ট্যান্ডার্ড। স্যার অন দ্য বেসিস অফ envelope virus, non envelope virus.
জয়েন গত ক্লাস করছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গত ক্লাসে ছিলা? জি স্যার। বলো তো দুটো ডিএনএ ভাইরাসের নাম বলো তো। স্যার হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি না কিছু, বলো। স্যার ডিএনএ ভাইরাস হচ্ছে স্যার স্যার রোটা ভাইরাস। রোটা ভাইরাস ডিএনএ ভাইরাস? স্যার স্যার করোনা ভাইরাস, স্যার করোনা ভাইরাস। করোনা ভাইরাস কি ডিএনএ ভাইরাস? স্যার সরি উল্টা বলছি স্যার। স্যার এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, তারপর স্যার এডিনো ভাইরাস, তারপর স্যার স্যার হেপাটাইটিস বি ভাইরাস। তোমাদের দিয়ে কি হবে? তোমরা দেখে দেখো নকল করতে পারো না। স্যার দেখে নিন স্যার। ঠিক আছে, ক্লাসিফিকেশনটা সবাই ভালো করে পড়বা। ক্লাসিফিকেশন বলতে লাস্ট স্লাইডের যেটা ডিএনএ ভাইরাস আর আরএনএ ভাইরাস, যেটা এনভেলপ নন এনভেলপ করে আপনি যেটা করে দিচ্ছেন ওটা। পরীক্ষায় যে কোনো ভাবে আসতে পারে অন দ্য বেসিস অফ নিউক্লিক অ্যাসিড, এটাই বেশি আসে সবচেয়ে, বা ভাইবা তো এটাই বেশি জিজ্ঞেস করে, ডিএনএ ভাইরাস আর আরএনএ ভাইরাস। ঠিক আছে, এই জন্য মেইনলি হচ্ছে এই বেসিসে করা হয়েছে। তবে এর মধ্যে ওই যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডাবল স্ট্যান্ডার্ড ওইভাবেও করে দিছি আমি, যেহেতু সব ডিএনএ ভাইরাস হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড এক্সেপ্ট পার্ভো ভাইরাস, আর সব আরএনএ ভাইরাস হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড এক্সেপ্ট রিও ভাইরাস। ঠিক আছে, তাহলে মোটামুটি এখান থেকে ডাবল স্ট্যান্ডার্ড সিঙ্গেল স্ট্যান্ডার্ডটা পড়া হয়ে গেল অন দ্য বেসিস অফ স্ট্যান্ড নাম্বার। এন্ড লাস্টে আরেকটা থাকে হচ্ছে এনভেলপের উপর ভিত্তি করে, নন এনভেলপড এন্ড এনভেলপড। তাহলে ওই যে আমি উপরের দিকের গুলো হচ্ছে নন এনভেলপড এবং নিচের দিকের গুলো হচ্ছে এনভেলপড, ওইভাবে সাজাইছি। তাহলে ওইভাবেও তোমরা পড়তে পারবা। তাহলে এখানে ডিএনএ আর এর কথা আসতেছে, স্যার। বুঝা গেছে? স্যার এই ভাইরাল নিউক্লিক অ্যাসিড, হ্যাঁ বলো। যে ভাইরাল নিউক্লিক অ্যাসিড যে স্লাইডে আছে ওখানে একটা কথা বলছে যে ক্যান আইদার সিঙ্গেল অর ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ অর সিঙ্গেল অর ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ। আবার 3 নাম্বার লাইনে লেখা আছে যে ডিএনএ ইজ অলওয়েজ সিঙ্গেল মলিকিউল। দুইটা উল্টা কথা না? মলিকিউল, মলিকিউল নট স্ট্র্যান্ড। স্ট্র্যান্ড আর মলিকিউল এক কথা না। মানে হচ্ছে এই যে পরের স্লাইডটাতে দেখো, ডিএনএ সবসময় একটা সিঙ্গেল মলিকিউল হিসেবেই থাকবে, ঠিক আছে? বাট স্লাইডটাতে দেখো, এই স্লাইডটাতে অনেকগুলো ছবি দেওয়া আছে, দেখো সবগুলো কিন্তু আরএনএ এর। তাহলে আরএনএ দেখো সিঙ্গেল মলিকিউল হিসেবে থাকতে পারে, এই যে সেগমেন্টেড হিসেবেও থাকতে পারে। তাহলে 3 নাম্বারটা দেখো, সেগমেন্টেড আরএনএ ভাইরাস। ছবিটা দেখতেছো? ছবিটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, 3 নাম্বার ছবিটা দেখো, উপরের 3 নাম্বার ছবিটা দেখো, সেগমেন্টেড আরএনএ ভাইরাস দেওয়া আছে না? জি স্যার। মানে এখানে সিঙ্গেল স্ট্র্যান্ড থাকুক ডাবল স্ট্র্যান্ড থাকুক সেটা একটা মলিকিউল হিসেবে থাকে, কিন্তু যেটা সেগমেন্টেড সেটা একটা মলিকিউল না, মানে ওই একটা আরএনএ ভাগ হয়ে অনেকগুলো মলিকিউল হয়ে যায়। মানে এখানে সেগমেন্টেড আরএনএ, যেটা সেগমেন্টেড আরএনএ তো অনেকগুলো মলিকিউল থাকে, যতগুলো সেগমেন্ট ততগুলো মলিকিউল। মানে স্যার এটা দিয়ে বোঝাচ্ছে যে ডিএনএ কখনো সেগমেন্টেড হয় না? না, ডিএনএ কখনো সেগমেন্টেড হবে না। আরএনএটা সেগমেন্টেড হতে পারে, নন সেগমেন্টেড হতে পারে।
বুঝছি বুঝে গেছে? জি স্যার আর রেট্রোভাইরাস যেটা, রেট্রোভাইরাসে ওই একই ধরনের আরএনএ দুইটা থাকে, মানে ওটাকে ডাবল স্ট্র্যান্ড বলা যাবে না। ডাবল স্ট্র্যান্ড মানে তো হচ্ছে দুইটা বিপরীতমুখী থাকবে। ডিএনএ তে যেরকম ডাবল হেলিক্স দুইটা বিপরীতমুখী থাকে না, দুইটা হেলিক্স যেরকম বিপরীতমুখী থাকে, কিন্তু আরএনএ তে ওইরকম না। যেটা আমরা ডিপ্লয়েড বলতেছি ওইটাতে দুইটা স্ট্র্যান্ডই থাকে, বাট দুইটা একই মুখী থাকে, একই ধরনের দুইটা। ওই জন্য ওটাকে বলা হচ্ছে ডিপ্লয়েড বাট সিঙ্গেল স্ট্র্যান্ডেড। মানে স্যার দুইটাই 3 প্রাইম থেকে শুরু হয়ে 5 প্রাইম পর্যন্ত যাবে। হ্যাঁ 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 হ্যাঁ। মানে রেট্রোভাইরাস এগুলা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামে একটা এনজাইম থাকে ওদের। পরবর্তীতে ওই একটা হচ্ছে তোমার এগুলা আরএনএটা ডিএনএতে পরিণত হয় পরবর্তীতে, যেটা হচ্ছে আমরা জানি যে এই যে এইচআইভি ভাইরাসের ক্ষেত্রে ঘটে। এগুলা যখন আমরা এইচআইভি পড়বো তখন ডিটেইলস পড়বো। আর যেগুলো সেগমেন্টেড আরএনএ, সেগমেন্টেড আরো বিশেষত্ব আছে। যেমন হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে সেগমেন্টেড আরএনএ থাকে, তাহলে ওইগুলো সেগমেন্টেড থাকার কারণে ওইগুলোতে রিঅ্যাসর্টমেন্ট হয়, অর্থাৎ স্ট্রেইন গুলো খুব ঘন চেঞ্জ হয়। এই জন্য দেখো না কয়েকদিন পর পরই শোনা হয় যে বার্ড ফ্লু, এরপরে আবার কয়েকদিন পরে সোয়াইন ফ্লু, এরকম কিছু একটা ফ্লু বের হয় না কয়েকদিন পর পর। মানে দেখবা যে প্রতি 10 থেকে 11 বছর পর পর এরকম একটা করে ফ্লু বের হয়। স্যার করোনা ভাইরাসের তো স্যার স্ট্রেন মানে চেঞ্জ হচ্ছে, ওটাও মানে এরকম হবে। করোনা ভাইরাসেরও অনেক স্ট্রেন আছে, তবে সেগমেন্টেড আরএনএ না, ওটাতে এমনিতেই স্ট্রেন হচ্ছে অনেকগুলা। তাহলে এখানে সেগমেন্ট গুলো দেখো, এই যে দুই ধরনের ভাইরাস সেগমেন্ট। থার্ড ছবিটাতে দেখো, একটা লাল রং দিয়ে বুঝাইছে, একটা নীল রং দিয়ে বুঝাইছে। যখন এগুলো রিঅ্যাসর্টমেন্ট হয়, অর্থাৎ দুইটা ভাইরাস যখন একই সাথে অ্যাটাক করে বা অন্য একটা প্রাণী, সাপোজ কেউ হচ্ছে এ সেগমেন্ট দ্বারা আক্রান্ত, তারকে যদি আবার বি সেগমেন্ট আক্রান্ত করে, তখন ওই দুইটা সেগমেন্ট একত্রিত হয়ে রিঅ্যাসর্টমেন্ট হয়, তাদের নিউক্লিক অ্যাসিড গুলো রিঅ্যাসর্টমেন্ট হয়ে নতুন নতুন স্ট্রেন তৈরি করে। তাহলে একদম নিচে দেখো, নিচের স্ট্রেন গুলো দেখলে বুঝতে পারবা এখানে অনেক ধরনের স্ট্রেন আছে। কোনটা আছে পুরোপুরি প্রথমটার মতো, কোনটা আছে পুরোপুরি দ্বিতীয়টার মতো, আবার কোনটা দুইটার মিক্স। আবার যেগুলো মিক্স ওইগুলো এক একটা এক এক রকম। মানে এই যে সেগমেন্ট গুলো যে রিঅ্যাসর্টমেন্ট হচ্ছে, এই রিঅ্যাসর্টমেন্ট হওয়ার কারণে বিভিন্ন ধরনের স্ট্রেন গুলো তৈরি হচ্ছে। এগুলো আমরা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস পড়ার সময় ডিটেইলস পড়বো কেন এরকম হয়। স্যার এগুলো কি আঁকতে হয় এক্সামে? না না, এগুলো আঁকতে হবে না, যেগুলো আঁকতে হবে এগুলো বুঝতে পারবা। এগুলা জাস্ট বোঝার জন্য আমি ছবিটা কালেক্ট করছি। আচ্ছা, এরপরে আমরা পড়ি ইনক্লুশন বডিজ। তাহলে হোয়াট ইজ ইনক্লুশন বডিজ? মানে ইনক্লুশন বডি হচ্ছে কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে, অর্থাৎ অনেকগুলা ভাইরাস একসাথে হয়ে, ঠিক আছে, এগ্রিগেশন হয়ে ভাইরাসের পার্টিকেল গুলো যখন এগ্রিগেশন হয়, তখন এগুলোকে একটা মাস ফর্ম করে। তখন এই মাস গুলা তখন এই আমাদের মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়। এমনিতে তো ভাইরাস তো মাইক্রোস্কোপিক না, তাই না? ভাইরাস মাইক্রোস্কোপ দিয়ে দেখা যাবে না, কিন্তু যখন ওই অনেকগুলা ভাইরাস যখন একসাথে এগ্রিগেশন হয়ে একটা গ্লোবুলার মাস ফর্ম করবে, এই মাস গুলা ফর্ম করার কারণে তখন ওইটাকে আমরা কিছু স্পেসিফিক লোকেশনের মধ্যে দেখতে পাবো। কিছু ভাইরাসের ক্ষেত্রে সাইটোপ্লাজমে দেখতে পাবো, কিছু ভাইরাসের ক্ষেত্রে নিউক্লিয়াসে দেখতে পাবো। বাট ওইগুলো স্পেসিফিক না যে সবসময় হবে এমনও না, কখনো কখনো হতে পারে। তাহলে ওইগুলা দেখে বোঝা যায় যে এটা ওই ভাইরাস। তাহলে এই সাধারণত ইনক্লুশন বডিজ গুলো দরকার হয় সাধারণত আমাদের ল্যাব ডায়াগনোসিসে, এমনিতে এগুলোর কোনো বিশেষত্ব নাই, ল্যাব ডায়াগনোসিসের জন্য ইম্পর্টেন্ট। তাহলে দুইটা স্যার ইম্পর্টেন্ট এক্সাম্পল আছে, একটা হচ্ছে নেগ্রি বডিজ। ভাইরাস তো মাইক্রোস্কোপে দেখা যায় না, তাহলে কিভাবে কোথা থেকে দেখবে? ভাইরাসকে পড়ে আসছো না অতি আণুবীক্ষণিক? ব্যাকটেরিয়া হচ্ছে আণুবীক্ষণিক, ব্যাকটেরিয়া দেখা যাবে, তো ভাইরাস হচ্ছে অতি আণুবীক্ষণিক, ভাইরাসের সাইজ অনেক ছোট।
ঠিক আছে, ওগুলোকে লাইট মাইক্রোস্কোপে দেখা তাহলে যায় কি না, দিয়ে দেখে ওগুলোকে ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখা যেতে পারে। ভাইরাস ইলেকট্রন মাইক্রোস্কোপ এরপরে আসে দুইটা ইম্পর্টেন্ট এক্সাম্পল আছে নেগরি বডিজ। নেগরি বডিজটা হচ্ছে সাইটোপ্লাজমিক ইনক্লুশন, যেটা পাওয়া যায় র্যাবিস ভাইরাসের ক্ষেত্রে। অর্থাৎ এটা সাইটোপ্লাজমে পাওয়া যায় বলে এটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজমিক ইনক্লুশন, যেটা আরেকটা নাম আছে নেগরি বডিজ। তাহলে অনেক সময় কোশ্চেনে আসে নেগরি বডিজ কোথায় পাওয়া যায়, ভাইভাতে জিজ্ঞেস করে অথবা তোমার এমসিকিউতে আসে। আর এটা হচ্ছে ওলসাই ইনক্লুশন, যেটা হচ্ছে নিউক্লিয়ার ইনক্লুশন, যেটা পাওয়া যায় সাইটোমেগালো ভাইরাস ইনফেক্টেড সেলে। তাহলে ইনক্লুশন বডিটা কি জানবা? ওকে, এরপরে রেপ্লিকেশন হবে মনে আছে? সেলের ভিতরে ঢোকার পর তারপর সেলে ঢোকার পর মাল্টিপ্লিকেশন। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাকটেরিয়া ওইটা কি পদ্ধতিটা কি পদ্ধতিতে হয়? বাইনারি ফিউশন সেল। বাইনারি ফিশন, অর্থাৎ একটা থেকে জাস্ট দুইটা হয়ে যায়। ঠিক আছে, বাট ভাইরাসের ক্ষেত্রে এরকম না। দেখো ভাইরাসের ক্ষেত্রে আমরা যদি দেখি এক্সাম্পল দেওয়া হয়েছে, ভাইরাসের মধ্যে কি আছে? জাস্ট একটা প্রোটিন আবরণ আছে এবং ভিতরে একটা নিউক্লিক অ্যাসিড আছে, হয় ডিএনএ অথবা আরএনএ। তাহলে প্রথমে ওই ভাইরাসটা গিয়ে অ্যাটাচমেন্ট হয়, সেলের সাথে অ্যাটাচ হয়। অ্যাটাচ হওয়ার পরে ওটা পেনিট্রেশন করে, সেল ওয়ালটা পেনিট্রেশন করে বা সেল মেমব্রেনটা পেনিট্রেশন করে ভিতরে ঢুকে, ভিতরে ঢুকে ওটা নিউক্লিয়াসের ভিতরে চলে যায়। তাহলে এরপরে এটা আনকোটিং হয়। আনকোটিং মানে হচ্ছে যখন এটা নিউক্লিয়াসে ঢুকে সেখান থেকে এই এমআরএনএ সিনথেসিস হয়। তাহলে এমআরএনএ সিনথেসিসটাই কি বলে আমরা জানি যে এটা কি স্যার ট্রান্সক্রিপশন না ডিএনএ থেকে যে এমআরএনএ হয় এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। স্যার কিছু শোনা যায় না স্যার। স্যার কথাগুলো কেটে কেটে আসছে স্যার। তার নেটের অনেক সমস্যা, কিছু বুঝতেছি না। হ্যাঁ, ট্রান্সক্রিপশন দিসটাকে বলা হচ্ছে আরএনএ সিনথেসিস। তাহলে এখানে প্রথমে আর্লি ভাইরাল এমআরএনএ সিনথেসিস হবে, এরপরে আর্লি ভাইরাল প্রোটিন সিনথেসিস। আমরা জানি যে ট্রান্সক্রিপশনের পরে কি হয়? ট্রান্সলেশন হয়। ট্রান্সক্রিপশনের পরে হয় ট্রান্সলেশন, অর্থাৎ প্রোটিন সিনথেসিস হয়। তাহলে আর্লি ভাইরাল এমআরএনএ সিনথেসিস, দেন আর্লি ভাইরাল প্রোটিন সিনথেসিস। এরপরে হয় হচ্ছে ভাইরাল জিনোম রেপ্লিকেশন। ভাইরাসের জিনোমটা থাকে, ভাইরাসের হয়তো আরএনএ থাকে বা ডিএনএ থাকে, তখন সেই ভাইরাসের জিনোমটা রেপ্লিকেশন হয়। অর্থাৎ আরএনএ বা এই তোমরা মাইক্রোফোন অফ করো, সাউন্ড আসতেছে। ভাইরাল আরএনএ বা ডিএনএটা সিনথেসিস হয়, এটাকে বলা হচ্ছে ভাইরাল জিনোম রেপ্লিকেশন। এই ভাইরাসের নিজের যখন জিনোমটা রেপ্লিকেশন হয়, এরপরে হয় লেট ভাইরাল এমআরএনএ সিনথেসিস, লেট ভাইরাল প্রোটিন সিনথেসিস। এটা জিজ্ঞেস করে যে এই আর্লি ভাইরাল এমআরএনএ প্রোটিন সিনথেসিস এবং লেট ভাইরাল এমআরএনএ প্রোটিন সিনথেসিস এই দুটোর মাঝখানে কি ঘটে? তোমরা অনেকে মাঝখানে স্টেপটা স্কিপ করে যাও, আর্লি আর লেটই বলতে থাকো। ঠিক আছে, তাহলে মাঝখানে স্টেপটা মনে রাখতে হবে যে ভাইরাল জিনোম রেপ্লিকেশন হয়। এখন যে ভাইরাসগুলো তৈরি হলো, নতুন নতুন যে
এমআরএনএ এবং প্রোটিন, এমআরএনএ সিনথেসিস হয়ে গেল, প্রোটিন সিনথেসিস হয়ে গেল। এখন এমআরএনএ এবং প্রোটিনস গুলো মিলে নতুন নতুন ভাইরাস তৈরি হবে। এই নতুন নতুন ভাইরাস গুলো তখন সবগুলো একসাথে হবে, এটাকে বলা হচ্ছে প্রোজেনি ভাইরাস অ্যাসেম্বলি। নতুন ভাইরাস গুলো বলা হচ্ছে প্রোজেনি ভাইরাস। তাহলে প্যারেন্ট ভাইরাস যেটা, প্যারেন্ট ভাইরাসটা থেকে অনেকগুলো প্রোজেনি ভাইরাস তৈরি হলো। ঠিক আছে, বুঝছো সবাই এটা? জি স্যার স্যার। লাস্টে শোনা যায় নাই, স্যার আরেকবার বলেন। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে ভাইরাসটা অ্যাটাচমেন্ট হচ্ছে, প্যারেন্ট যে একটা ভিরিয়ন থাকে বা প্যারেন্ট ভাইরাস যেটা, প্যারেন্ট ভাইরাসটা এসে সেলের সাথে অ্যাটাচমেন্ট হবে। অ্যাটাচ হওয়ার পর এটা সেলটাকে পেনিট্রেট করে ভিতরে ঢুকবে, এবং সেখান থেকে সেটা নিউক্লিয়াসে যে আনকোডিং হবে। ঠিক আছে, আনকোডিং মানে হচ্ছে ভাইরাসের যে প্রোটিন আবরণটা সেটা চলে যাবে, শুধুমাত্র ভাইরাসের ডিএনএ বা আরএনএটাই নিউক্লিয়াসের ভিতরে ঢুকবে। তাহলে এটা নিউক্লিয়াসের ভিতরে হতে পারে, আবার সাইটোপ্লাজমও হতে পারে। ঠিক আছে, নিউক্লিয়াসও হতে পারে, সাইটোপ্লাজমও হতে পারে। কোন ভাইরাসের ক্ষেত্রে নিউক্লিয়াসে হয়, কোন ভাইরাসের ক্ষেত্রে সাইটোপ্লাজম হয়, এটা গত ক্লাসে বলছিলাম, দেখি মনে আছে কার কার? বলো, কথা শোনা যাচ্ছে আমার? কোয়েশ্চেনটা আরেকবার বলেন। এই যে দেখতেছো যে ছবির মধ্যে দেখা যাচ্ছে ভাইরাসের ডিএনএ বা আরএনএটা নিউক্লিয়াসে চলে গেছে, তাই না? তাহলে ডিএনএ তে মানে নিউক্লিয়াসের ভিতরে কোন ভাইরাসের ক্ষেত্রে হয়, আর সাইটোপ্লাজমে কোন ভাইরাসের ক্ষেত্রে হয়, এটা এর রেপ্লিকেশনটা করতেছে এখানে কোথায়? ছবির মধ্যে যেটা দেওয়া আছে সেটাতে নিউক্লিয়াসের ভিতরে রেপ্লিকেশনটা করতেছে। এখন সব ভাইরাসের ক্ষেত্রে আরএনএ ভাইরাস সাইটোপ্লাজমে করে আর ডিএনএ ভাইরাস হচ্ছে নিউক্লিয়াসে করে, এক্সেপ্ট পক্স ভাইরাস। আর স্যার সব আরএনএ ভাইরাস স্যার সাইটোপ্লাজমের রেপ্লিকেশন হয়, এক্সেপ্ট স্যার রেট্রোভাইরাস আর হিউম্যান সেল লিম্ফোট্রফিক ভাইরাস। এইচআইভি ভাইরাস। হ্যালো, স্যার ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে এখন। বেশি ঝামেলা করতেছে আজকে। আচ্ছা, তাহলে আমাদের এই যে রেপ্লিকেশনের ঘটনাগুলো ঘটবে হয়তো সাইটোপ্লাজমে নয়তো নিউক্লিয়াসে, ডিএনএ ভাইরাসের ক্ষেত্রে নিউক্লিয়াসে, আরএনএ ভাইরাসের ক্ষেত্রে সাইটোপ্লাজমে। কিছু ব্যতিক্রম আছে, এগুলো জানবা। তারপর হচ্ছে আনকোডিং। প্রথমে যা এগুলা নিউক্লিয়াসে বা সাইটোপ্লাজমে আনকোডিং হবে, আনকোডিং হওয়ার পরে ওইখান থেকে এমআরএনএ এবং প্রোটিনস মানে আর্লি ট্রান্সক্রিপশন, আর্লি ট্রান্সলেশন হবে, এরপরে লেট ট্রান্সক্রিপশন, লেট ট্রান্সলেশন। তাহলে এই দুইটার মাঝখানে ঘটবে হচ্ছে ভাইরাল জিনোম রেপ্লিকেশন, অর্থাৎ ভাইরাসের যে নিজের যে জিনোমটা ডিএনএ অথবা আরএনএ সেটা রেপ্লিক হবে। দেন সবার শেষে হচ্ছে যখন সবকিছু তৈরি হয়ে গেল,
তৈরি হবে এগুলো বলা হচ্ছে স্যার কথা শোনা যাচ্ছে না অর্থাৎ সেলটা ডিস্ট্রয় করে ফেলবে। স্যার কথা শোনা যাচ্ছে না স্যার ভাইরাল জিনোম রেপ্লিকেশনের পর থেকে কিছু শোনা যায় নাই ভাইরাল জিনোম রেপ্লিকেশন হওয়ার পরে হচ্ছে তাহলে ভাইরাসের যে উপাদানগুলো সবগুলোই তো তৈরি হয়ে গেল, প্রোটিন এবং হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে আমি স্যারকে হ্যালো বলছি। মাইশা আপনি কি নেটটা ভালো করে দিয়ে আসেন হ্যালো কি মাইচা থাকতে কানেকশন দুর্বল কেমন হয়? স্যার আসছে সেটাই তো স্যার আসছে হ্যালো কথা শুনতেছো এখন? স্যার এখন জি শোনা স্যার যাচ্ছে? স্যার আপনি একদম মিউট হয়ে যান গা কিছুক্ষণ পর হ্যালো, পর স্যার কিছুক্ষণ পর পর জি স্যার একদমই শোনা শোনা যাচ্ছে আমি মিউট হচ্ছি না, বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে বারবার। ওই তো ওইটা আর কি স্যার কথা আসে না স্যার স্যার আর কথা আসতেছে না। শেষের গুলা স্যার এই স্লাইড স্যার এই স্লাইড শেষ, প্রয়োজনীয় অফ দ্য ভাইরাস ইন্ডিভিজুয়াল। হ্যালো, জি জি স্যার স্যার শুনতে যাচ্ছে? এখন শোনা যাচ্ছে না? জি স্যার শোনা যাচ্ছে আচ্ছা, রেপ্লিকেশন বোঝা গেছে? হ্যালো, জি স্যার। জি স্যার যেসব চেঞ্জেস সেলটা ডেথ হয় ওইটাকে বলা হচ্ছে সাইটোপ্যাথিক ইফেক্ট। স্যার কিছুই শুনি নাই স্যার, কিছুই শোনা যায় না। সাইটোপ্যাথিক ইফেক্ট কি? সাইটোপ্যাথিক ইফেক্ট হচ্ছে যখন প্যাথোলজিক্যাল চেঞ্জ গুলো আসে সেগুলোকে বলা হচ্ছে সাইটোপ্যাথিক ইফেক্ট। বুঝতেছো? জি স্যার
তাহলে সেলের মধ্যে কিছু চেঞ্জ আসে, অর্থাৎ যে সেলটা ইনফেক্ট হয় ওই সেলের মধ্যে কিছু চেঞ্জ আসে, ওই চেঞ্জ গুলোর কারণে একসময় সেলটা ডেথ হয়। তাহলে এই যে যে চেঞ্জ গুলো আসে এই চেঞ্জ গুলোকে একসাথে বলা হচ্ছে সাইটোপ্যাথিক ইফেক্ট। এবং এগুলা হচ্ছে এই সাইটোপ্যাথিক ইফেক্টটা হচ্ছে ভাইরাল ইনফেকশনের একটা হলমার্ক। অর্থাৎ এই চেঞ্জ গুলা সেলের মধ্যে এই চেঞ্জ গুলা দেখে, অর্থাৎ আমরা যখন মাইক্রোস্কোপে নিচে একটা সেল দেখবো তখন আমরা তো ভাইরাস গুলাকে দেখতে পাবো না, দেখতে পাবো শুধু না স্যার। শুধুমাত্র ইনক্লুশন বডি যদি ফর্ম করে তাহলে হয়তো ইনক্লুশন বডি গুলো দেখা যাবে, কিন্তু নর্মালি ভাইরাস গুলো দেখা যাবে না। কিন্তু ওই যে সেলের মধ্যে চেঞ্জ গুলো আসবে ওই চেঞ্জ গুলো দেখে আমরা বুঝতে পারবো যে এটা ভাইরাস ইনফেক্টেড সেল। এই জন্য এই সাইটোপ্যাথিক ইফেক্ট গুলোকে বলা হচ্ছে হলমার্ক অফ দা ভাইরাল ইনফেকশন। ঠিক আছে, তাহলে এখন আসলে কি কি চেঞ্জ হবে? তাহলে প্রথমে তো চেঞ্জ হবে কি, প্রথমে সেলটা রাউন্ডিং হবে, অর্থাৎ গোলাকার হয়ে যাবে, রাউন্ডিং হবে, ডার্কেনিং হয়ে যাবে। তো ডার্কেনিং হয়ে এটা হয়তো লাইসিস হয়ে যাবে অথবা জায়ান্ট সেল ফর্ম করবে। লাইসিস মানে তো বুঝোই সেল ভেঙে যাবে। আরেকটা হতে পারে ঘটনা, সেটা হতে পারে সেলগুলো অনেকগুলো সেল একসাথে মিলে একটা জায়ান্ট সেল ফর্ম করবে। তাহলে এটা হচ্ছে প্রাথমিকভাবে এটা হয়, প্রথমে রাউন্ডিং হবে, রাউন্ডিং এ ডার্কেনিং হবে সেলটা, তারপরে সেটা হয়তো লাইসিস হবে অথবা জায়ান্ট সেল ফর্ম করবে। এরপরে একটা ভাইরাস স্যার কথা আসতেছে না, কেটে কেটে আসতেছে, স্লাইডও আসতেছে না। স্লাইড দেখা যাচ্ছে না? স্যার এখন আসছে। নেট ঝামেলা করতেছে, কিছু করার নেই। তোমরা কলেজে কমপ্লেইন জানাও না কেন? স্যার বলছে যে আর যতদিন থেকে স্যার, ক্লাস করছি কলেজে- প্রত্যেকবার বলি শেরান স্যারকে, ওনারা বলে যে শক্তিশালী নেটওয়ার্ক আসবে, এখন কলেজের নিজস্ব নেটওয়ার্ক স্থাপন করতেছে স্যার আর 1 মাসের মধ্যে। 1 মাস তো স্যার সেই জানুয়ারি থেকে বলতেছে। আমি 2 মাস থেকে শুনতেছি 1 মাস, 1 মাসের মধ্যে হবে। স্যার প্যাথোলজির টিচার এমবি দিয়ে ক্লাস নেয়, ডেডিকেটেড স্যার। কথা শোনা যাচ্ছে? জি স্যার। বিরক্ত হয়ে গেলাম। আচ্ছা স্যার, আচ্ছা, পরীক্ষা নেওয়ার সময় কিন্তু স্যার কার্ড টার্ড নেওয়ার সময় কিন্তু নেট ডিস্টার্ব করে না। কি জানি সেদিন ভালো হয়ে যাবে মনে হয় net। স্যার ওই সময় বাইবা টিকে নিতে পারে স্যার, এখন ক্লাসের টাইমে ডিস্টার্ব। 3টা ওয়াইফাই আছে, একটাও ঝামেলা, সবগুলাই ঝামেলা করতেছে।
একবার একটাতে কানেক্ট করি তাও ঝামেলা হচ্ছে। আচ্ছা দেখো, একটা সেল যখন ভাইরাসের ইনফেক্ট হয় তখন চারটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে ডেথ হতে পারে, সেলটা লাইসিস হবে। আমরা যে দেখলাম যে রেপ্লিকেশন হওয়ার পরে সেলটা লাইসিস হয়, এইভাবে সেলটা ডেথ হতে পারে। আরেকটা হতে পারে অনেকগুলো সেল একসাথে মিলে মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল ফর্ম করতে পারে। তাহলে এটা সাধারণত হয় হার্পিস ভাইরাস এবং প্যারামিজো ভাইরাসের ক্ষেত্রে। এন্ড থার্ড আরেকটা ঘটনা ঘটতে পারে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হতে পারে, সেটা হচ্ছে অঙ্কোজেনিক ভাইরাস যেগুলো সেগুলোর মাধ্যমে হতে পারে। এন্ড আরেকটা হতে পারে কোনো চেঞ্জই হবে না, কোনো মরফোলজিক আর ফাংশনাল কোনো চেঞ্জ হবে না। তাহলে হয়তো এই চারটার মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটবে সাইটোপ্যাথিক এফেক্ট। এখন আসে ইনফেক্টেড পেশেন্ট ইনফেক্ট হওয়ার পরে কি কি প্যাথোজেনেসিস হয়। তাহলে এগুলা পড়া তেমন কিছু না, এগুলো এমনি পারবা। ইনফেক্টেড প্রথমে ট্রান্সমিশন অফ দ্য ভাইরাস এন্ড ইটস এন্ট্রি ইনটু দ্য হোস্ট। এটা হোস্টের ভিতরে ঢুকবে ভাইরাসটা, এরপর ভাইরাসের ভিতরে রেপ্লিকেশন হবে, রেপ্লিকেশন হয়ে সেলটা ড্যামেজ করবে। সেলটা ড্যামেজ করার পরে সেই সেল থেকে পাশের সেলে যাবে অথবা আদার অর্গানসে যাবে। ঠিক আছে, তাহলে পাশের সেলে যখন আদার অর্গানসে যখন চলে যাবে তখন মানে আস্তে যখন ইনফেকশনটা ছড়াবে তখন ইমিউন রেসপন্স হবে। তাহলে ইমিউন রেসপন্স হওয়ার পরে তখন ভাইরাল কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে একটা রেসিস্টেন্সি ফর্ম। সামনে আজকে বেশি নেট প্রবলেম করতেছে। সবার ক্যামেরা ভালো। কিছুদিন পর নষ্ট হয়ে যাবে আবার ক্যামেরা। ঝকঝকে ছবি দেখাচ্ছে সব, ফাইজার তো অনেক সাদা। কিন্তু মাইশা কই গেছে? মাইশা আবার তোমার দেখা যাইতেছে না। আজকে ছুটি দিয়ে দিলে ভালো হবে। বলো না স্যার, আজকের মতো আর করেন না স্যার। বল তুই বল। হ্যাঁ, ভাত খাওয়ার জন্য। কিরে মাইশা কই? হ্যাঁ, মাইশা কই? আরে আমাদের ভিডিও অন করার কারণে মনে হয় নেট প্রবলেম করতেছে। মাছ বড়টা খাওয়ার জন্য। হ্যাঁ ভাই স্যার আসছে, চুপ চুপ। ফাইজা মিউট করো।
স্যার স্যার। কথা আটকে আসছে স্যার। হ্যালো, স্যার আপনি মোবাইল থেকে ক্লাস নিতে পারেন স্যার। মোবাইল আর একটু ভালো স্টেবল থাকে। এখন বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে স্যার। কারেন্টে চলে গেছিল আবার। তখন এটা ঝামেলা, এখন একবারে কারেন্টে চলে গেছে। আচ্ছা, যাই হোক, বলতেছিলাম রুট অফ ট্রান্সমিশন গুলা, প্রত্যেকটা ভাইরাসের ক্ষেত্রে রুট অফ ট্রান্সমিশন জানতে হবে। ভাইরোলজি থেকে এগুলা প্রথম আইটেম থেকে আর কিছু পারো আর না পারো ওই জিনিসটা পারতে হবে। রুট অফ ট্রান্সমিশন, তাহলে রুট অফ ট্রান্সমিশন রেসপিরেটরি রুটে কোন কোন ভাইরাস গুলো ট্রান্সমিট হয়, ঠিক আছে? যেগুলো রেসপিরেটরি ভাইরাস সেগুলো তো অবশ্যই হবে। আর রেসপিরেটরি ভাইরাস ছাড়াও কিছু কিছু ভাইরাস আছে যেগুলো রুট অফ ট্রান্সমিশন হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট। তাহলে এর মধ্যে রেসপিরেটরি ভাইরাস আছে যেমন ধরো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, রাইনো ভাইরাস, রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, ঠিক আছে? এরপর হচ্ছে হান্টা ভাইরাস, অ্যাডেনো ভাইরাস, করোনা ভাইরাস। তাহলে এগুলা সব হচ্ছে রেসপিরেটরি ভাইরাস। আর রেসপিরেটরি ভাইরাস ছাড়া যেগুলো রেসপিরেটরি রুটে ট্রান্সমিট হয়, যেমন ধরো মিজলস ভাইরাস, মামস ভাইরাস, রুবেলা ভাইরাস, এগুলা কিন্তু রেসপিরেটরি ভাইরাস না, বাট এগুলা রেসপিরেটরি রুটে ট্রান্সমিট হয়। তাহলে আমি পাশাপাশি প্রত্যেকটা ভাইরাসের পাশে তাদের ডিজিজ গুলো লিখে দিচ্ছি, তাহলে ডিজিজ গুলো সহ একবারে শিখে ফেলবা। যেমন ধরো করোনা ভাইরাস, করোনা ভাইরাসটা যদিও বইতে ওইভাবে নাই, অ্যাড করে দিছি। তাহলে করোনা ভাইরাস আমাদের কমন কোল্ড করতে পারে। এছাড়া সার্সের নাম শুনছো না আগে? হ্যাঁ স্যার। সার্স কোথায় হয়েছিল? মুরগিরে হ্যাঁ, স্যার যে পোল্ট্রি ফার্মে হয়েছিল না? না না, সার্স কোথায় হয়েছে? কোন দেশে হয়েছিল? স্যার চাইনাতে হয়েছিল না? সার্স হয়েছে চায়নাতে। মার্স কোথায় হয়েছে? মিডল ইস্টে। মিডল ইস্টে হয়েছিল। মিডল ইস্টে। আর কোভিড তো এখন অলরেডি প্যান্ডেমিক সারা বিশ্বে হচ্ছে। তাহলে সার্স তো একটা নির্দিষ্ট দেশে হয়েছিল, ঠিক আছে? ওইটাকে আমরা এপিডেমিক বলতে পারবো। এপিডেমিক আর প্যান্ডেমিকের মধ্যে পার্থক্য কি? এপিডেমিক স্যার একটা রিজিয়নের মধ্যে হয়, আর প্যান্ডেমিক স্যার হোল ওয়ার্ল্ডে হয়। হোল ওয়ার্ল্ড বলা যাবে না, মানে হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়ার বাইরে যখন এটা ছড়াই যাবে, ঠিক আছে? মানে এপিডেমিকটাই যখন অনেক বেশি আকারে হয় তখন সেটাকে আমরা প্যান্ডেমিক বলি। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে প্রত্যেকটা ভাইরাসের নাম জানবা কোনটা কি ডিজিজ করে। যেমন ভেরিসেলা জোস্টার ভাইরাস চিকেন পক্স করে, এটাও কিন্তু রেসপিরেটরি রুট। তাহলে রেসপিরেটরি রুটের ভাইরাসগুলা ইম্পর্টেন্ট, রেসপিরেটরি ভাইরাস যেগুলো আছে সবগুলো রেসপিরেটরি রুটে যাবে। আর রেসপিরেটরি ভাইরাস ছাড়া এই যেমন অ্যাবস্টেন বার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, মানে হারপিস ভাইরাস গুলা, ম্যাক্সিমাম হারপিস ভাইরাস গুলো হচ্ছে রেসপিরেটরি রুট দিয়ে যাবে। যে অ্যাবস্টেন বার ভাইরাস, ভেরিসেলা জোস্টার, হারপিস সিমপ্লেক্স টাইপ 1, হারপিস সিমপ্লেক্স টাইপ 2 নাই কিন্তু, হারপিস সিমপ্লেক্স টাইপ 1, সাইটোমেগালো ভাইরাস, এগুলো সবগুলো হচ্ছে হারপিস ভাইরাস, হারপিস ভাইরাস ফ্যামিলির। এগুলোর বাইরে হচ্ছে মিজলস, মামস, রুবেলা। তাহলে এই ভাইরাস গুলোর নাম জানবা, এগুলা কোনটাকে ডিজিজ করে। তাহলে ভাইরাসের নামের সাথে ডিজিজের নামে মিল আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। পার্ভো ভাইরাস B19, এটা কোন ভাইরাস ফ্যামিলির? পার্ভো ভাইরাস, ঠিক আছে? ডিএনএ ভাইরাস। এটা ডিএনএ ভাইরাস। এবং পার্ভো ভাইরাস প্রথম যেটা নন সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ ছিল, মনে আছে? জি স্যার। সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ পার্ভো ভাইরাস B19। তাহলে এটা ফর্সা গালের মধ্যে যদি খুব জোরে চড় মারো তাহলে কি হবে? লাল লাল হয়ে যাবে স্যার। লাল হয়ে যাবে, গালটা একদম লাল। তাহলে এই ভাইরাসের ইনফেকশনও ওই রকম সিমটম দেখা দেয়।
অর্থাৎ স্ল্যাপড চিক সিনড্রোম বলে এটাকে। অর্থাৎ গালের মধ্যে চট দিলে যেরকম গালটা যেরকম লাল হয়ে যায়, র্যাশ হয়ে যায় গালের মধ্যে, এই ভাইরাসের ইনফেকশনও এরকম গালের মধ্যে র্যাশ হয়। এটাকে বলা হয় স্ল্যাপড চিক সিনড্রোম। ঠিক আছে, তাহলে একটা ছবি গুগলে সার্চ দিয়ে ছবি দেখতে পাবা। ওকে, এরপর আসে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। তাহলে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট মানে হচ্ছে ফুড ও ফিকোরাল রুট, যেটা ফিকোরাল রুট দিয়ে ট্রান্সমিট হবে। তাহলে আমরা জেনে আসছি যে ফিকোরাল রুট দিয়ে যেগুলো ট্রান্সমিট হয় সবগুলো হচ্ছে নন এনভেলপড ভাইরাস। মনে আছে? জি স্যার। তাহলে এগুলো সব নন এনভেলপড ভাইরাস। তাহলে নন এনভেলপড ভাইরাস গুলোর নামগুলো জানবা। হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস ই ভাইরাস। মানে হেপাটাইটিস মধ্যে এই দুইটাই হচ্ছে ফিকোরাল রুট দিয়ে হয়, বাকিগুলো হচ্ছে ব্লাড, সেক্সুয়াল এরকম। তাহলে এরপর আসে পোলিও ভাইরাস। পোলিও ভাইরাসটা ফিকোরাল রুট দিয়ে হয়। কক্সাকি ভাইরাস, ইকো ভাইরাস, রোটা ভাইরাস, নরওয়াক ভাইরাস। তাছাড়া ডায়রিয়া, যে ভাইরাসগুলো ডায়রিয়া করে, তাহলে এগুলো সবগুলো ফিকোরাল রুট দিয়ে হবে। এরপর সে স্কিন বাইট অফ অ্যান ইনফেক্টেড অ্যানিমেল অথবা ইনসেক্ট। তাহলে বাইটের মাধ্যমে যেগুলো হয় সেগুলো হচ্ছে র্যাবিস ভাইরাস। আমরা জানি যে কুকুর বা ওই জাতীয় যে প্রাণীগুলো আছে, কুকুর, বিড়াল, শিয়াল, বাদুড়, ঠিক আছে, তাহলে এই জাতীয় প্রাণীগুলোর কামড়ে সাধারণত র্যাবিস হয়। আমাদের দেশে হচ্ছে কুকুরের কামড়ে ম্যাক্সিমাম হয়, কিন্তু বাইরের কান্ট্রিগুলোতে কিন্তু কুকুরের কামড়ে হয় না। কেন হয় না? ভ্যাকসিন দেয় ওদেরকে। হ্যাঁ, ওদের প্রাণীগুলোকে ভ্যাকসিন দেওয়া থাকে। আমাদের যেরকম রাস্তার কুকুর অনেক বেশি, মানে আমাদের মতো দেশ বা ভারত এরকম দেশগুলোতে রাস্তার কুকুরের সংখ্যা অত্যধিক বেশি। এত কুকুরকে তো ভ্যাকসিন দেওয়া সম্ভব না। কিন্তু বাইরের কান্ট্রি গুলোতে বা ইউএসএ বা ইউরোপের কান্ট্রি গুলোতে ওদের ভ্যাকসিন দেওয়া থাকে ম্যাক্সিমাম কুকুরগুলোকে। ইয়েলো ফিভার ভাইরাস, ডেঙ্গু ভাইরাস, এগুলো সবগুলো হচ্ছে মশার কামড়ে হয়। ঠিক আছে, এছাড়া আমরা আরো অনেকগুলো জানি, চিকুনগুনিয়া ভাইরাস, তারপরে জিকা ভাইরাস, এরকম অনেকগুলো আছে। যাই হোক, এখানে মোস্ট ইম্পর্টেন্ট গুলো দেওয়া হচ্ছে। র্যাবিস ভাইরাস, ইয়েলো ফিভার ভাইরাস, ডেঙ্গু ভাইরাস, এগুলো সবগুলো হচ্ছে মানে কোন একটা প্রাণীর কামড়ে হচ্ছে। ঠিক আছে, মশা বলো বা কুকুর বলো, যে কোনো একটা প্রাণীর কামড়ে হচ্ছে। আর হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যেটা, এটা কিন্তু কোনো প্রাণীর কামড়ে হয় না, এটা জাস্ট স্কিনে হয়, এই জন্য এটাকে এখানে অ্যাড করা হয়েছে। তাহলে স্কিন দিয়ে ট্রান্সমিট হতে পারে। এটা স্কিন দিয়ে যখন ট্রান্সমিট হয় তখন এটা করা হচ্ছে প্যাপিলোমা। বা পায়ের মধ্যে অনেক সময় দেখা যায় যে জড়ুল বলি না আমরা, জড়ুল, বাংলায় জড়ুল বলা হয় এরকম আর কি, ওই টাইপের জিনিস হয়। প্যাপিলোমা বা ওয়ার্ডস তৈরি করে। এরপরে কিছু আছে ভাইরাস ব্লাডের মাধ্যমে যায়, ব্লাডের মাধ্যমে যেগুলো যায় হেপাটাইটিস বি, সি, ডি। তাহলে হেপাটাইটিসের মধ্যে হেপাটাইটিস এ আর ই হচ্ছে ফিক্যাল রুট দিয়ে হয়, আর হেপাটাইটিস বি, সি, ডি হয় ব্লাড, সেক্সুয়াল এসব রুট দিয়ে। এরপরে হিউম্যান টি সেল লিম্ফোট্রফিক ভাইরাস, এটা লিউকেমিয়া করে। এইচআইভি ভাইরাস এইডস করে। সাইটোমেগালো ভাইরাস মনোনিউক্লিওসিস সিনড্রোম ও নিউমোনিয়া। আর অ্যাবস্টেন বার ভাইরাস ইনফেকশাস মনোনিউক্লিওসিস, বার্কারস লিম্ফোমা, নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা। তাহলে এগুলা মোটামুটি ব্লাডের মাধ্যমে হচ্ছে। আর জেনিটাল ট্র্যাক্ট দিয়ে হচ্ছে, জেনিটাল ট্র্যাক্ট দিয়ে অনেকগুলা যায়। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হেপাটাইটিস বি, সি, এরপরে হিউম্যান এইচআইভি, এরপরে হচ্ছে হারপিস সিমপ্লেক্স টাইপ 2। হারপিস সিমপ্লেক্স টাইপ 1 যায় হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট দিয়ে, আর হারপিস সিমপ্লেক্স টাইপ 2 হচ্ছে জেনিটাল ট্র্যাক্টে। ঠিক আছে, ওইটা করে হারপিস সিমপ্লেক্স টাইপ 1 করে হারপিস ল্যাবিয়ালিস, অর্থাৎ এটা ঠোঁটের উপরে দেখবা যে ওইখানে ইনফেকশন হয় হারপিস সিমপ্লেক্সে। আর এটা হয় হচ্ছে জেনিটালিয়াতে। তাহলে হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2, হারপিস জেনিটালিস এন্ড নিওনাটাল হারপিস।
এখন আসে ভাইরাস দ্যাট কমনলি কজেস পেরিনেটাল ইনফেকশন, অর্থাৎ জন্মের পরে যে ভাইরাসগুলো ইনফেকশন করে, জন্মের পরে বাচ্চাদের যে ইনফেকশন করে সেগুলোকে বলা হচ্ছে পেরিনেটাল ইনফেকশন। বাচ্চাদের জন্ম থেকে শুরু করে জন্মের 7 দিন পর্যন্ত, ঠিক আছে, অর্থাৎ মায়ের পেটে থাকা অবস্থায় 28 সপ্তাহ বয়সের পর থেকে জন্মের পরে 7 দিন পর্যন্ত এই সময়টাকে বলা হয় পেরিনেটাল পিরিয়ড। তাহলে এই পেরিনেটাল পিরিয়ডে বাচ্চাদের ইনফেকশন হতে পারে, অর্থাৎ 28 সপ্তাহের পর থেকে শুরু করে জন্মের পর 7 দিন পর্যন্ত যে ইনফেকশন, এই ইনফেকশন গুলো সাধারণত কোন কোন ভাইরাস দিয়ে হয়? তাহলে এগুলো সাধারণত হয় হচ্ছে ট্রান্সপ্লাসেন্টাল, একটা হচ্ছে ট্রান্সপ্লাসেন্টাল, অর্থাৎ মায়ের পেটে থাকা অবস্থাতে ইনফেকশনটা হয়ে যেতে পারে প্লাসেন্টার মাধ্যমে যে মায়ের থেকে যে পুষ্টি পাচ্ছে, তাহলে ওইখান থেকেও ওই প্লাসেন্টার মাধ্যমে ভাইরাসগুলো চলে আসতে পারে। তাহলে এটা কোন কোন ভাইরাস? সাইটোমেগালো ভাইরাস, পার্ভো ভাইরাস, রুবেলা ভাইরাস এন্ড জিকা ভাইরাস। এই ভাইরাসগুলো হচ্ছে ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশন হতে পারে। আবার কিছু কিছু আছে যেগুলো জন্মের সময় অর্থাৎ ডেলিভারির সময় ট্রান্সমিট হতে পারে, অর্থাৎ এগুলো তো জেনিটালিয়াতে থাকে, বাট যখন ডেলিভারিটা হচ্ছে ডেলিভারির সময় ওটা বাচ্চার সাথে চলে আসতেছে ইনফেকশনটা ডিউরিং বার্থ। ডিউরিং বার্থ কোনটা কোনটা হয়? হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস মানে এইচআইভি এন্ড হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই ভাইরাসগুলো হয় হচ্ছে at the time of birth। আর কিছু কিছু ভাইরাস আছে যেগুলো ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে ট্রান্সমিট হতে পারে। তাহলে ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে হয় হচ্ছে সাইটোমেগালো ভাইরাস, হিউম্যান টি সেল লিম্ফোট্রপিক ভাইরাস। তাহলে মোটামুটি এগুলো সবগুলাই হচ্ছে কি মা থেকে বাচ্চাতে ট্রান্সমিট হতে পারে। তাহলে এখানে 3টা ওয়ে আছে, ট্রান্সপ্লাসেন্টাল, এট দ্য টাইম অফ বার্থ, আর একটা হচ্ছে ব্রেস্ট ফিডিং, 3টা ওয়ে। আবার এই যে সবগুলা ভাইরাসে কিন্তু বাচ্চার যে নিওনাটাল যে কিছু কন্ডিশন আছে বা কনজেনিটাল ম্যালফরমেশন করে, অর্থাৎ বাচ্চা জন্ম থেকে বিকলাঙ্গ বা কোনো একটা ডিফেক্ট নিয়ে জন্মায়, এটাকে আমরা বলি কি কনজেনিটাল ম্যালফরমেশন বা কনজেনিটাল অ্যাবনরমালিটি। তাহলে কনজেনিটাল অ্যাবনরমালিটি করে কোন কোন ভাইরাস গুলা এটা জানতে হবে। তাহলে কনজেনিটাল অ্যাবনরমালিটি করতে পারে সাইটোমেগালো ভাইরাস, রুবেলা ভাইরাস এন্ড হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, ঠিক আছে। মানে এই ভাইরাসগুলো ট্রান্সমিট হয় কিন্তু কনজেনিটাল অ্যাবনরমালিটি করে না, ঠিক আছে। ট্রান্সপ্লাসেন্টাল, এট দ্য টাইম অফ বার্থ, ব্রেস্ট ফিডিং, অনেকগুলো ভাইরাসে ট্রান্সমিট হয় কিন্তু সবগুলো ভাইরাস কিন্তু কনজেনিটাল অ্যাবনরমালিটি করতে পারে না, অর্থাৎ এগুলা পরবর্তীতে ডিজিজ করে বড় হলে। যেমন হেপাটাইটিস বি ভাইরাস যদি ট্রান্সমিট হয় কি হবে? ওই বাচ্চা হেপাটাইটিস বি দ্বারা আক্রান্ত হবে, জন্ডিস হবে, অন্যান্য ডিজিজ হবে, কিন্তু কনজেনিটাল কোনো অ্যাবনরমালিটি করবে না। বাট এখানে ডান পাশে যে 3টা ভাইরাসের নাম দেওয়া আছে, সাইটোমেগালো ভাইরাস, রুবেলা ভাইরাস এন্ড হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, এই ভাইরাসগুলো হচ্ছে কনজেনিটাল অ্যাবনরমালিটি করবে। বুঝে গেছে? জি স্যার। এরপর আসো অঙ্কোজেনিক ভাইরাস। অঙ্কোজেনিক ভাইরাস মানে যে ভাইরাসগুলো আমাদের ক্যান্সার করতে পারে। তাহলে ক্যান্সার করতে পারে এমন ভাইরাস হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটা সার্ভাইকাল কার্সিনোমা করে, হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, এগুলো হেপাটোসেলুলার কার্সিনোমা করে, হিউম্যান টি সেল লিম্ফোট্রপিক ভাইরাস, এটা লিম্ফোমা বা লিউকেমিয়া করে, এইচআইভি হচ্ছে কাপোসিস সারকোমা করে, আর হচ্ছে অ্যাবস্টেন বার ভাইরাস যেটা বারপিটস লিম্ফোমা, নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা। তাহলে এগুলো হচ্ছে এই ধরনের কার্সিনোমা গুলা তারা করে থাকে বা ক্যান্সার গুলা করে। তাহলে যে যে ভাইরাস গুলো ক্যান্সার করতে পারে এগুলোকে বলা হচ্ছে অঙ্কোজেনিক ভাইরাস। আরটা হচ্ছে কিছু ভাইরাস আছে ডায়রিয়া করতে পারে, তার মধ্যে সবচেয়ে 80% ডায়রিয়ার জন্য দায়ী হচ্ছে রোটা ভাইরাস, ঠিক আছে। আমাদের যত ধরনের বাচ্চাদের থেকে শুরু করে বড়দের যত ধরনের ডায়রিয়া হয় সবগুলো ম্যাক্সিমামের জন্য দায়ী হচ্ছে রোটা ভাইরাস। 80% ডায়রিয়ার জন্যই দায়ী রোটা ভাইরাস। এরপরে বাকি 20%-এর মতো অন্যান্য ভাইরাস আসবে, ব্যাকটেরিয়া আসবে, ফাঙ্গাস আসবে, ঠিক আছে, বা প্রোটোজোয়া আসবে, এগুলো সবগুলা মিলে বাকি 20%। বাট 80% ডায়রিয়ার জন্য দায়ী হচ্ছে রোটা ভাইরাস। এরপরে আরো কিছু ভাইরাস আছে যেগুলো ডায়রিয়া করতে পারে, অ্যাস্ট্রো ভাইরাস, ক্যালসি ভাইরাস, করোনা ভাইরাস। এই যে আমাদের যে করোনা ভাইরাস বর্তমানে আছে এটা কিন্তু ডায়রিয়ার জন্য দায়ী, বুঝা গেছে? মানে অত বেশি পরিমাণ না, কম। তাহলে করোনা ভাইরাসের একটা সিম্পটমের মধ্যে বর্তমানে কিন্তু ডায়রিয়াও চলে আসছে, যেহেতু করোনা ভাইরাস ডায়রিয়া করতে পারে।
তাহলে রোটাভাইরাস, অ্যাস্ট্রোভাইরাস, ক্যালসিভাইরাস, করোনা ভাইরাস, এডেনোভাইরাস, নরওয়েভ ভাইরাস। তাহলে এই ভাইরাস গুলা ডায়রিয়া করতে পারে। এখন ভাইরাসের যে ইনফেকশন, এই ইনফেকশন গুলাকে আবার অনেকগুলো টাইপে ভাগ করা যেতে পারে। এটা হচ্ছে ল্যাটেন্ট ইনফেকশন। ল্যাটেন্ট ইনফেকশন কখন বলবো আমরা? অর্থাৎ ভাইরাস দ্বারা তুমি এখন আক্রান্ত হলা, ঠিক আছে, কোন একটা ভাইরাস দ্বারা এখন আক্রান্ত হলা, কিন্তু এই ভাইরাসের সিমটম গুলা দেখা দিবে অনেক পরে। আক্রান্ত এখন হয়েছে, কিন্তু দেখা যাবে 1 বছর পরে, 2 বছর পরে, 5 বছর পরে, 7 বছর পরে, ঠিক আছে। যেমন এইচআইভি ভাইরাস। এইচআইভি ভাইরাসের ক্ষেত্রে এইচআইভি ভাইরাস দ্বারা যখন আক্রান্ত হয় তখন কিন্তু ডিজিজ হয় না। ডিজিজ এইচআইভি ভাইরাসের ল্যাটেন্ট পিরিয়ড হচ্ছে প্রায় 5 থেকে 7 বছর। তুমি এখন আক্রান্ত হবা, 5 থেকে 7 বছর পরে তোমার ডিজিজ সিমটম গুলো শুরু হবে। এটা যখন এইচআইভি পড়বে তখন জানবা। তাহলে এটাকে বলা হচ্ছে ল্যাটেন্ট ইনফেকশন। অর্থাৎ ল্যাটেন্ট ইনফেকশনস আর দোজ ইনফেকশনস দ্যাট আর নট প্রোডিউসিং ভাইরাস এট দ্য প্রেজেন্ট টাইম বাট ক্যান বি রিঅ্যাক্টিভেটেড এট এ সাবসিকুয়েন্ট টাইম। অর্থাৎ এটা তোমার ভিতরে ঢুকে এটা চুপচাপ বসে থাকবে, কিছুই করবে না, জাস্ট রেপ্লিকেশন করতে থাকবে। রেপ্লিকেশন করে তার সংখ্যা বাড়াইতে বাড়াইতে একটা নির্দিষ্ট পর্যায়ে গেলে তারপরে সে তখন অ্যাক্টিভেটেড হয়ে ডিজিজ শুরু করবে। তাহলে এটা বলা হচ্ছে ল্যাটেন্ট ইনফেকশন। আর এটা হচ্ছে ক্যারিয়ার স্টেট বা ক্রনিক ক্যারিয়ার ইনফেকশন। তাহলে ক্যারিয়ার স্টেট মানে বুঝতেছি ভাইরাসটা হচ্ছে ক্যারিয়ার হিসেবে কাজ করবে। অর্থাৎ তুমি ভাইরাসটা বহন করতেছো, যেমন হেপাটাইটিস বি ভাইরাস, ঠিক আছে, হেপাটাইটিস বি ভাইরাস বা হেপাটাইটিস সি ভাইরাস, এগুলা তুমি ক্যারি করতেছো, তোমার এটা ইনফেকশনটা আছে, ঠিক আছে। অর্থাৎ তোমার যদি আমি টেস্ট করি পজিটিভ পাবো, বাট তোমার কিন্তু কোনো ডিজিজ নেই, জাস্ট তুমি এটা ভাইরাসটা ক্যারি করতেছো এবং তোমার মাধ্যমে অন্যদের মধ্যে এটা ছড়াইতে পারে। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি ব্লাড দাও বা তোমার থেকে কেউ যদি ব্লাড নেয়, তাহলে সেখান থেকে তার মধ্যে ভাইরাসটা চলে যেতে পারে। তাহলে এক্ষেত্রে তোমাকে বলা হবে ক্যারিয়ার। তাহলে ক্যারিয়ার refers to people who produces virus for long periods of time and serves as a source of infection for others. অন্যদের জন্য সোর্স অফ ইনফেকশন হিসেবে কাজ করবে। হ্যালো, জি স্যার। কথা এতক্ষণ শোনা গেছে? হ্যাঁ স্যার, শোনা যায়। আচ্ছা, স্লো ভাইরাস ইনফেকশন আর ল্যাটেন্ট ইনফেকশনের মধ্যে পার্থক্য হচ্ছে, ল্যাটেন্ট ইনফেকশন হচ্ছে ওটা হচ্ছে ভাইরাসটা রেপ্লিকেশন হবে না, ঠিক আছে, ভাইরাসটা তোমার বডিতে থেকে যাবে, বাট ওটা কোনো রেপ্লিকেশন হচ্ছে না, তো রেপ্লিকেশনটা অফ। কিন্তু ওটা অনেকটা পরে তোমার বডিতে আসছে, কিন্তু এটা পরবর্তীতে রিঅ্যাক্টিভেটেড হতে পারে, এটা নির্দিষ্ট সময় পরে ওটা রিঅ্যাক্টিভেটেড হবে, এটাকে বলা হচ্ছে ল্যাটেন্ট। আর স্লো ভাইরাসের ক্ষেত্রে হচ্ছে এটা তোমার ভিতরে রেপ্লিকেশন হতে থাকবে, কিন্তু তোমার ভিতরে আছে ভাইরাসটা রেপ্লিকেশন হইতে হইতে এটা নির্দিষ্ট পর্যায়ে যাওয়ার পরে তখন এটা ডিজিজটা অনসেট হবে। অর্থাৎ ভাইরাসটা তোমার বডিতে ঢোকা থেকে ডিজিজ অনসেট হওয়া পর্যন্ত সময়টা হচ্ছে অনেক লং পিরিয়ড হয়। ল্যাটেন্ট ইনফেকশনের ক্ষেত্রে অতটা লং পিরিয়ড হয় না, ঠিক আছে।
অর্থাৎ এদের ক্ষেত্রে স্লো ভাইরাস ইনফেকশনের ক্ষেত্রে ইনকিউবেশন পিরিয়ডটা অনেক লং হয়। অর্থাৎ এদের ভাইরাসটা বডিতে ঢোকার পর থেকে ডিজিজ অনসেট হওয়ার পর্যন্ত যে পরিমাণ ভাইরাস তৈরি হওয়া প্রয়োজন সেটা তৈরি হতে অনেক লং টাইম লাগে। এটাকে বলা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। অর্থাৎ ভাইরাসটা বডিতে ঢোকার পর থেকে ডিজিজের অনসেট হওয়ার আগ পর্যন্ত যে সময়টা এটাকে বলা ইনকিউবেশন পিরিয়ড। এবং এটা এইচআইভি ভাইরাসের ক্ষেত্রে অনেক বেশি, যেটা বলছিলাম যে 5 থেকে 7 বছর। এখান থেকে কিছু শর্ট নোট আছে, এগুলা পড়ে নিবা। হার্ড ইমিউনিটি কি জিনিস, লাইসোজেনিক কনভার্সন কি জিনিস। হার্ড ইমিউনিটিটা এখন কিন্তু বেশি শোনা যাচ্ছে যে এই যে করোনা ভাইরাস আসার পর থেকে। তাহলে এই হার্ড ইমিউনিটিটা হচ্ছে কমিউনিটি ইমিউনিটি বলা এটাকে। অর্থাৎ আমাদের সাপোজ ধরো আমাদের দেশে পোলিও ভ্যাকসিন দেওয়া হয় না বাচ্চাদের। জি স্যার। এখন 100% বাচ্চাই কি পোলিও ভ্যাকসিন নেয়? না স্যার, সবাই নেয় না। সবাই নেয় না। তাহলে এরকম অনেকে আছে যে ভ্যাকসিন নিতে চায় না, এরকম অনেক মা বাবা আছে বাচ্চাদের ভ্যাকসিন দেয় না। তাহলে এই সংখ্যাটা কম করে হলে তো 5 থেকে 10% তো হবে, তাই না? তাহলে এই যে 5 থেকে 10% বাচ্চা আছে যারা ভ্যাকসিন নিচ্ছে না, কিন্তু তারপরেও কি বাংলাদেশে কোনো পোলিও আছে? না স্যার। না, তাদের হচ্ছে না হচ্ছে হার্ড ইমিউনিটির কারণে। অর্থাৎ এই যে যারা ভ্যাকসিন নিচ্ছে, ভ্যাকসিন মানে কি? ভ্যাকসিন মানে তো ভাইরাসটাই তার বডিতে দেওয়া হচ্ছে। অর্থাৎ তার কথা বোঝা যাচ্ছে না, আটকে আটকে আসছে স্যার। হ্যালো, হাসান সুন্দর লাগতেছে, তোরে দেখা লাগবে না। আমি দেখতেছি আমার ঘুম আসছে। রাতে ঘুমাচ্ছে। মাসে পর যেন ঘুমিয়ে গেছে। হ্যাঁ, নিজে এই স্যারকে ঈদ মোবারক বলে তাকে ক্লাস অফ করে দিতে বলি। স্যার আজকে আর ক্লাস নেন না। ক্লাস আর হবে না? ও আর হবে না। এটা লাস্ট ক্লাস। আমার মোবারক দিব আর কি। সাকিব কি অবস্থা এখন? সাকিব করে, সাকিব আসছে। এই তো ভাই কোন রকম আর কি। জ্বর করছে? জ্বর আছে? না এখন জ্বর নাই, গলা ব্যথা আছে। টেস্ট করছিস কবে? টেস্ট করছি 11 তারিখ। 11। এমনি তো
তো কোনো কমপ্লিকেশন নাই না? না, তার কোনো কমপ্লিকেশন নেই। ঠিক আছে, সাবধানে আল্লাহ থাকিস। ভরসা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। দোয়া করিস। তুই কি বাইরে ছিলি নাকি, কেমন হইলো এটা? লাস্ট ভ্যাকসিনের দিনই বেরিয়েছি, এরপর ঘর থেকে বেরোনি। আসলে ভাই কখন কি হয়ে যায় আল্লাহ তাআলা কে জানে। সাইমের এখনো পড়াটা হয় না, এটা আমি আশ্চর্য। নাউজুবিল্লাহ। তুই মানে কি আমি বুঝলাম না। তুই তো তোর মানুষের তোর ভাই মত- তুই এভাবে বানাই তোর দিলি। মতো তোর মতো কেউ ঘুরে না বাইরে বাইরে। আমি তো শক্তিশালী বেড়া। ফাহিমের সাইমের চেয়ে তো ফাহিমের চেয়ে হার্ড তো না, ইউনিটি। ফাহিম কই? আমার চেয়ে ঘুরে আমি বেশি রাতের মাইকেল বেলা মর্দানা যারা হক। এমনি বাইরে হই না। মাইকেল মর্দানা হক কই? আমার চেয়ে বেশি ঘুরে। এই স্যার কি আসবে আসলে? শরীর ব্যথা হয়ে গেছে ওটা বুঝতে বুঝতে। আল্লাহ জানে শরীর ব্যথা। করোনা টেস্ট করা হাসান। করাবো লকডাউন কথা বলছি। ইয়া বাসা থেকে নিয়ে যাবে তোর নাম্বার নাম্বার এত টাকা আছে আমার থেকে, নাম্বার আছে একটা। না বড়া ফ্রি 100 টাকা নিবে বাসা মাত্র। থেকে নিবে যে? বিএটি। হ্যাঁ বাসা থেকে নিবে বিএটি দিয়ে। একটা নাম্বার দিস আমাকে। স্যার মানে বিশ্বাস হয়ে গেছে। স্যার এমনি ঢুকছিল। কানেক্ট হচ্ছে না। এই হোয়াটসঅ্যাপে স্যারকে হেল্প করো, স্যার পারতাছে না। কি হেল্প মিটিংটা করতাম? এন্ড করে দাও সাইম, এরপরে স্যারকে নিউ মিটিং স্টার্ট করতে বলো। ছুটি দিয়ে দিতে বলো না। স্যার কথা না বললে ছুটি দিবে তোমার মনে হয়? বললেও তো শুনবে না, এখন কল দিলেও বকা খাবো। স্যার টাইম দিতেছে। মিটিং করে দিব। মিটিং এন্ড করে দাও, এরপরে স্যারকে আবার নতুন মিটিং স্টার্ট করতে বলো। স্যার এটাতে আর জয়েন করতে পারতেছে না এতবার ডিসকানেক্ট হয়ে। স্যার নতুন ভাবে নতুন লিংক দাও। সাকিব দিছে। তুমি মিটিংটা আগে এন্ড করো, তারপর স্যার লিংক দিলে ঢুকতে পারবে, মানে আরেকটা মিটিং স্টার্ট করবে আর কি। না, এখন এন্ড করিও না, আমি লিংক দিছি। লিংক দিলেও কি স্যার ঢুকতে পারবে? পারবে আশা করি। স্যার নতুন লিংক দে সাকিব। হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে এখন। আজকের মতো এত ডিস্টার্ব তো আর কখনো করে নাই। আচ্ছা, তেমন কিছু বাকি নাই, এগুলো জাস্ট একটু স্লাইড গুলো দেখাই দিই, তোমরা পারবা করতে। হার্ড ইমিউনিটি হচ্ছে যেটা বলতেছিলাম, অর্থাৎ
এটা কমিউনিটি ইমিউনিটি বলা হয় এটাকে, কারণ হচ্ছে অর্থাৎ এই যে যারা পোলিও ভ্যাকসিন যারা দিচ্ছে, তাহলে তো সবাই তো পোলিও ভ্যাকসিন দিচ্ছে না, কিন্তু সবারই কিন্তু ইমিউনিটি হয়ে যাচ্ছে। অর্থাৎ যে 90% দিচ্ছে, ওই 90% কারণে বাকি 10%-এরও অটোমেটিক ইমিউনিটি হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে, সাপোজ তোমার মধ্যে যে পোলিও ভ্যাকসিনটা আছে, পোলিও ভ্যাকসিনটা আমরা জানি যে ফিকাল ওরাল রুট দিয়ে ট্রান্সমিট হয়। তাহলে আলটিমেটলি এই পোলিও ভ্যাকসিনটা পরিবেশে ছড়ায় যাচ্ছে, অর্থাৎ আমাদের যে ডিফিউশন হচ্ছে, ডিফিউশন থেকে এটা আস্তে আস্তে পরিবেশে যাচ্ছে, রিইউজ হচ্ছে সে ওয়াটারটা, ঠিক আছে, বিভিন্ন ভাবে হচ্ছে এটা পরিবেশে ছড়ায় যাচ্ছে। আমাদের হাঁচি কাশির মাধ্যমে হোক, ঠিক আছে। তাহলে এই পরিবেশে যে ভাইরাসটা ছড়ায় যাচ্ছে, এই ভাইরাসটা আবার গিয়ে যখন যারা ভ্যাকসিন দেয় নাই তাদেরকে গিয়েও অ্যাটাক করতেছে, কিন্তু তারা তো ডিজিজ করতে পারবে না, তারা বরঞ্চ আমাদের ওই ইমিউনিটিটাই দিবে। বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ স্যার বুঝছি। The herd immunity can be achieved by immunizing a population with a vaccine that interrupts transmission, such as the live attenuated polio vaccine, but not with a vaccine that does not interrupt transmission. অর্থাৎ কিল্ড ভ্যাকসিন দ্বারা এই হার্ড ইমিউনিটিটা হয় না, এটা সাধারণত লাইভ ভ্যাকসিন যেগুলো সেগুলো দ্বারাই হয়, ঠিক আছে। কিল্ড ভ্যাকসিন যেটা, সেটা তো যখন পরিবেশে যাবে তখন সেটা অটোমেটিক ইনঅ্যাক্টিভেটেড হয়ে যাবে, সেটা আর কাজ করতে পারবে না, ঠিক আছে। বাট যেটা লাইভ ভ্যাকসিন, সেটা যখন পরিবেশে যাবে তখন ভাইরাসটা কি হবে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বেঁচে থাকবে, এবং ওই সময়ের মধ্যে যখন ওই ভাইরাসটা নর্মাল পিপলের মধ্যে যাবে যারা ভ্যাকসিন দেয় নাই, তখন তাদের মধ্যে ওই ভ্যাকসিনটার ইফেক্টটা কাজ শুরু হয়ে যাবে। লাইসিয়ানিক কনভার্সন, এগুলো ব্যাকটেরিয়ার মধ্যে পড়ছো। এখানে হচ্ছে ব্যাকটেরিয়া ফেজের মাধ্যমে লাইসিয়ানিক কনভার্সন ইজ mediated by the transduction of bacterial genes from the donor bacterium to the receiving bacterium by bacteriophage। অর্থাৎ একটা জিন ট্রান্সফার করা রিসিভেন্ট ব্যাকটেরিয়াম থেকে ডোনার ব্যাকটেরিয়াম থেকে রিসিভেন্ট ব্যাকটেরিয়ামে, যে ব্যাকটেরিয়া একটা নির্দিষ্ট জিন ট্রান্সফার করাটা হচ্ছে লাইসিয়ানিক কনভার্সন। অর্থাৎ একটা নতুন ধরনের একটা বৈশিষ্ট্য সে অ্যাকোয়ার করবে ওই জিনের মাধ্যমে। ভাইরাল ভ্যাকসিন ইউজুয়ালি 3 ধরনের হয়, একটা লাইভ ভ্যাকসিন, কিল্ড ভ্যাকসিন, আর একটা হচ্ছে সাব ইউনিট ভ্যাকসিন। তাহলে লাইভ ভ্যাকসিন গুলোকে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন বলা হয়, অর্থাৎ কিছুটা মডিফাই করে, অর্থাৎ লাইভ ভ্যাকসিন অর্থাৎ জীবিত ভ্যাকসিন গুলোকে কিছুটা মডিফাইড করে সেটা দ্বারা ভ্যাকসিন তৈরি করা হয়, অর্থাৎ মডিফাই করা হয় যাতে সেটা কোনো ডিজিজ করতে না পারে। তাহলে এখান থেকে লাইভ ভ্যাকসিন গুলোর নাম, কিল ভ্যাকসিন গুলোর নাম, সাব ইউনিট ভ্যাকসিন গুলোর নাম, এগুলো এক্সাম্পল গুলো শিখবা এখান থেকে, এগুলো ইম্পর্টেন্ট। আর একটা জিনিস জানবা, সেটা হচ্ছে লাইভ ভ্যাকসিন এবং কিল ভ্যাকসিনের পার্থক্য। এটা আমরা পোলিও পড়ার সময় পড়বো, এই জন্য আর এখানে আমি এটা পড়াচ্ছি না, তারা নিজেরা পড়ে নিবা, ঠিক আছে। এটা আইটেমে আমি ধরবো। আরটা হচ্ছে অ্যান্টিভাইরাল ড্রাগস গুলোর নাম অনেক কঠিন, এদের সব পড়ার দরকার নাই। এটা দেখবা যে লেন্সে একটা চার্ট আছে, চার্টটার ছবি আমি এখানে দিছি। আমার কথা শোনা যাচ্ছে তো? স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে চার্টটার মধ্যে দেখো কিছু ড্রাগস এর নাম আমি একটু হাইলাইট করে দিছি, এই হাইলাইটেড ড্রাগস গুলোর নাম জানলে হবে। আর একদমই কিছু পড়তে না পারলে অন্ততপক্ষে যে এইচআইভি যে ড্রাগস গুলো আছে, দেখো এইচআইভির 3 নাম্বার লাইনটা, নিউক্লিক অ্যাসিড সিনথেসিস বাই হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। স্যার, হ্যাঁ এটা আইটেম 1 ইন্ট্রোডাকশন অফ ভিরোলজির মধ্যেই পড়বে। হ্যাঁ হ্যাঁ।
এখানেও পড়বে, আবার এইচআইভির মধ্যেও সেম জিনিস পাবা। এখানে হচ্ছে টোটালি সবগুলো ড্রাগসের নাম দেওয়া আছে। এখান থেকে মোটামুটি যেগুলো দাগ দিছে এগুলো শিখতে পারলে ভালো। তাহলে নিউক্লিক অ্যাসিড সিনথেসিস বাই হার্পিস ভাইরাস, এটা জানতে হবে মাস্ট। অ্যাসাইক্লোভির, ভ্যালাসাইক্লোভির, ঠিক আছে, এরকম কয়েকটা ড্রাগসের নাম জানতে হবে। আরেকটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড সিনথেসিস বাই হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, অর্থাৎ ভাইরাসের যে আমরা যে স্টেপগুলো রেপ্লিকেশন যে স্টেপগুলো পড়ে আসছি, অনেকগুলো স্টেপস আছে না। প্রথম হচ্ছে অ্যাটাচমেন্ট হবে, পেনিট্রেশন হবে, আনকোটিং হবে, তারপর হচ্ছে নিউক্লিক অ্যাসিড সিনথেসিস হবে, ঠিক আছে। তাহলে এই যে স্টেপগুলো, এক একটা ড্রাগস এক একটা স্টেপে কাজ করে। অর্থাৎ অ্যান্টিভাইরাল ড্রাগগুলো তখন ওই নির্দিষ্ট স্টেপগুলোতে গিয়ে ওই স্টেপগুলোকে ইনহিবিট করে। তাহলে এখানে এইচআইভি ড্রাগগুলোর ক্ষেত্রে দেখো নিউক্লিক অ্যাসিড সিনথেসিস বাই হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, অর্থাৎ এইচআইভি ভাইরাস যে নিউক্লিক অ্যাসিড সিনথেসিস যে যে স্টেপটা আছে ওইটা ইনহিবিট করে, যে যে ড্রাগগুলো সেগুলোর নাম দেওয়া আছে। তাহলে এখান থেকে মিনিমাম 5টা ড্রাগসের নাম শিখতে হবে। এটা রিটেনে প্রায় আসে। এরপর হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে 2-3টা ড্রাগসের নাম শিখবা। আর শেষে দেখো এইচআইভি এর আরেকটা আছে, প্রোটিয়েজ ইনহিবিটর অফ এইচআইভি। তাহলে প্রোটিয়েজ ইনহিবিটর কয়েকটা নাম শিখবা। এগুলো নামগুলো একই রকম দেখবা, ইন্ডিনাভির, রিটনাভির, দারুনাভির, লোপিনাভির, টিপারানাভির। তাহলে এরকম নামগুলো প্রায় সেম। মোটামুটি a protease inhibitor of HIV, nucleic acid synthesis by HIV, এই দুইটা মাস্ট শিখবে। আর একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড সিনথেসিস বাই হার্পিস ভাইরাস। ঠিক আছে, মোটামুটি এটাই হচ্ছে ভাইরোলজি ইন্ট্রোডাকশন। এখান থেকে আরো কিছু জিনিস আছে, এগুলো আপাতত এখন পড়াচ্ছি না। ল্যাব ডায়াগনোসিস গুলো অনেক কি কি ধরনের ল্যাব ডায়াগনোসিস করা হয় ভাইরোলজিতে, এগুলো আসে অনেক সময়। এগুলো যখন আমরা প্রত্যেকটা ভাইরাস আলাদা করে পড়বো তখনই পড়া হয়ে যাবে, যেন আপাতত পড়াচ্ছি না। ঠিক আছে, তাহলে আজকে ট্রান্সমিশন, রুট অফ ট্রান্সমিশন, ভাইরাল ভ্যাকসিন, রেপ্লিকেশন, এই জিনিসগুলো ভালো করে পড়বা। স্যার পার্সেন্টেজ আচ্ছা, roll 24, প্রেজেন্ট স্যার। 25, 25 কি ডিসকানেক্ট হয়ে গেছে? জি স্যার, ও প্রেজেন্ট ছিল। সেটা দেখছিলাম। আচ্ছা 26, Present, sir. 27, প্রেজেন্ট স্যার। Sir, 25 present আছি তো। হ্যাঁ দিছি। 28, Yes, sir. 29, 30, Present, sir. 31 আছে, 32 আছে, 34, Present, sir. 36 আছে। এখানে কে কে আছো? জায়েন আছো না? স্যার 9 আছে। জি স্যার। 9 আছো, জায়েন আছো, আব্দুল্লাহ ছিল মনে হয়। আচ্ছা ঠিক আছে, লিভ নাও। ঈদ মোবারক স্যার। আচ্ছা তোমাদের ইয়াতে কবে ঈদ মোবারক, তোমাদের বন্ধ কবে? স্যার 16 তারিখ থেকে 16 তারিখ থেকে 26 পর্যন্ত। তাহলে তো ঈদের আগে আর কোনো ক্লাস নাই না? ইয়েস স্যার। না স্যার।
আচ্ছা, তাহলে অগ্রিম ঈদ মোবারক সবাইকে। আর ঈদের পরে এই আইটেমটা দিয়ে ক্লাস শুরু হবে আমাদের, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।